এখন সেকেন্ডলি যে রিজওয়ানার যে কথাটা আপনি দেখেন, কিছুদিন আগে আমাদের একজন উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন তিনি একটি ইয়েতে সাক্ষাৎকার দেওয়ার সময় কিচেন ক্যাবিনেটের কথা বলেছিলেন, যে একটা কিচেন ক্যাবিনেট ছিল, সেই কিচেন ক্যাবিনেটে তাকে ডাকা হতো না। আমরা যারা গণমাধ্যম কর্মী, আমরা যারা মিডিয়ায় কাজ করি এবং যারা সচেতন, তারা সবাই জানতো এই কিচেন ক্যাবিনেটে কারা আছে। এই কিচেন ক্যাবিনেটে অন্যতম সদস্য কিন্তু রিজওয়ানা ছিলেন। এবং আপনি জানেন যে এই মানে অর্থাৎ ডক্টর ইউনূসের সরকারের ভিতরে যেই সমস্ত উপদেষ্টারা নির্বাচনটাকে পেছানোর জন্য চেষ্টা করেছেন, তার মধ্যে রিজওয়ানা অন্যতম। হ্যাঁ, এবং আপনি দেখেন রিজওয়ানা এবং শারমিন মুর্শিদ এরা সারা জীবন করেছে, অধিকারের পক্ষে কথা বলেছে, এরা সিডো বাস্তবায়নের কথা বলেছে, নারী পুরুষের সম অধিকারের কথা বলেছে, সম্পত্তির সম অধিকারের কথা বলেছে, এবং এইগুলোর বিরোধিতা করেছে এখানকার ইসলামপন্থী লোকজন, তারা বিরোধিতা করেছে। কিন্তু তারা যখন মানে রাষ্ট্র ক্ষমতায় দায়িত্বপূর্ণ থাকলো, তখন এখানে এই ইসলামপন্থীদের একটা ভয়াবহ আমরা জাগরণ দেখতে পেলাম। তো এই জাগরণের কারণে আপনি খেয়াল করে দেখেন, এখন যখন উপদেশ মানে ওনারা ওই পদে নাই, ওনারা ওনাদের সেই মানে আগের এনজিও ব্যবসাতে যখন আবার ফিরে যেতে চাচ্ছেন, সেখানে কিন্তু এই প্রশ্নটা উঠছে যে তুমি আজকে নারী অধিকারের পক্ষে কথা বলবা, তো তুমি তো দায়িত্বে থাকলে, তুমি যখন দায়িত্বে ছিলে তুমি তো এই কাজটা করো নাই। তুমি যখন দায়িত্বে ছিল তখন তাদের ভাষায় এখানে মৌলবাদের উত্থান হয়েছে, এখানে চরমপন্থীদের উত্থান হয়েছে, এখানে জঙ্গিবাদের উত্থান হয়েছে, তো তুমি তো সেই সরকারেরই পার্ট যারা এটা করেছো। এই জায়গায় কিন্তু রিজওয়ানা একটু আটকে গেছে এবং তাকে তাহলে কি এই এই সেফ সাইডে প্রশ্নের জবাব নিজেকে সেফ তিনি দিতে সাইডে পারছেন নেওয়ার না। জন্য এই কথা আমি বলা? আপনার কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, আপনি বলেন, কন্টিনিউ করেন। আপনার কথা শুনতে পাচ্ছি না আমি। আমি আপনি বলছি কিছু যে বললে আমি তাহলে শেষ করে নিজেকে। ফেলি। আমি জাস্ট শেষ করে ফেলি। আমি শেষ করে ফেলি। সেটা হলো যে এই জায়গায় তিনি আটকে গেছেন। আটকে যাওয়ার কারণে তিনি একটি ব্যাখ্যা দাঁড় করিয়েছেন। সেই ব্যাখ্যায় আমি শুনেছি সেখানে কিন্তু তিনি জামাতের কথা বলেন নাই। তিনি বলেছেন এখন যারা বিরোধী দল তাদের একটি অংশ, তাদের একটি অংশ বললে এখানে কিন্তু খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো আছে, যেখানে মৌলানা মামুনুল হকের মতো একটা অংশ আছে। আমি ধারণা করছি মৌলানা মামুনুল হক মানে এই রিজওয়ানা আসলে ওই অংশের কথা বলেছে, কিন্তু জামাত এই অংশটাকে টেনে নিয়ে তাদের পক্ষে নিয়ে এখানে নির্বাচনে এই যে আজকেও একটা বড় সমাবেশ হলো, সেখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা বলছে, নানা রকম কথা বলছে। আপনি জানেন এই ইলেকশনের সময় কিন্তু জামাতের আমিরের যে আসন, সেই আসনে কিন্তু আপনার যিনি প্রতিদ্বন্দ্বী ছিলেন তিনি কিন্তু বিজয় ঘোষণা করেছিলেন, তার ওখানে আনন্দ মিছিল হয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো, একটা কথা আমি আপনাকে এইটুকু বলে শেষ করি, যে এবারের নির্বাচনের পরে ইলেকশন কমিশনের ওয়েবসাইটে প্রত্যেকটা আসন কেন্দ্রিক যে ফলাফল ডিক্লেয়ার হয়েছে, প্রত্যেকটা কেন্দ্রের ভোট কেন্দ্রের পোলিং এজেন্টদের স্বাক্ষরিত সেই রেজাল্টটা কিন্তু ওয়েবসাইটে দেয়া আছে, পোলিং এজেন্টের স্বাক্ষর সহ। কাজেই কেউ যদি মনে করেন যে না তার রেজাল্টের সাথে এই রেজাল্টের ভুল আছে, কারণ এই পোলিং এজেন্টের রেজাল্টের একটা কপি কিন্তু আবার প্রত্যেক প্রার্থীর কাছেও আছে, প্রত্যেকটা মানে কেন্দ্র ভিত্তিক, তো তারা কিন্তু মিলিয়ে দেখতে পারে। এখানে কিন্তু খুব সহজেই এই কাজটা করা যায়। কাজেই সেটা না করে জামাত ইসলামী যেটা করছে, সেটা এক ধরনের রাজনীতি বা অপরাজনীতির হিসাবে আমি বলবো। এইটা এক ধরনের মানে পলিটিক্যাল রেটরিকও হতে পারে। তবে আমি মনে করি যে এই জায়গাটাতে আজকে এই উপদেষ্টাদের সর্বশেষ যে পয়েন্টটা রিজওয়ানার আরেকটু কথা বলি, উনি উনি পরিবেশ উপদেষ্টা ছিলেন। উনি সারা জীবন পরিবেশ আন্দোলন করেছেন, উনি পরিবেশের জন্য আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। হ্যাঁ, কিন্তু উনি পরিবেশ উপদেষ্টা হয়ে বাংলাদেশের পরিবেশের ১.৫ বছরে কি করেছেন? কোন শুধুমাত্র উনি একটা কাজ করতে পেরেছেন, বাংলাদেশের মানে শপিং মলগুলোতে আপনার ওই পয়সা দিয়ে শপিং ব্যাগ কিনতে হয়, এই একটি কাজ ছাড়া তার পরিবেশ সংক্রান্ত আর কোনো অর্জন নাই। হ্যাঁ, বরং তার সময়ে ঢাকা বাংলাদেশের বিশ্বের ১ নম্বর দূষিত নগরীতে পরিণত হয়েছে, যেটা আগে ছিল ২ নম্বরে, ওনার সময় সেটা ১ নম্বরে উপনীত হয়েছে। কাজে এই ধরনের একটা লোক, তাকে কিন্তু এখন মানে দ্বিতীয়ত হলো তার হাজবেন্ডের মানে যে এই যে তিনি সাবেক বিদ্যুৎ মন্ত্রী নসরুল হামিদ বিপুর বিপুল সম্পদ তিনি রক্ষার দায়িত্বে ছিলেন, তার নিয়ে নানা রকম কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় এসছে। তো সেই সমস্ত জায়গা থেকে যদি আমরা দেখি, তো আমার মনে হয় যে ইনাদের এখন আবার এই যে উপদেষ্টাদের যখন সম্পদ নিয়ে হিসাব টিসাব নিয়ে আলোচনা হচ্ছে না, এনাদের অনেকেরই মাথা খারাপ হয়ে গেছে। সেই মাথা খারাপের জায়গা থেকে নানামুখী চাপের মধ্যে থেকে
তিনি একটা কথা বলেছেন যেটা নিয়ে আসলে একটা বিতর্কের তৈরি হয়েছে। আমি মনে করি যে যত সময় যাবে, এখন তো রমজান মাস, রমজানের পরে ঈদ আসবে, পার্লামেন্ট আসবে, পার্লামেন্টে এই প্রত্যেকটা বিষয় আলোচিত হবে এবং ৮০ জনের বিরোধী দল, এটা কিন্তু একটা হিউজ নাম্বারের বিরোধী দল। এবং আমি মনে করি যে যারা বিরোধী দল আছে তারা সত্যিকারের খুব শক্তিশালী একটা বিরোধী দল হিসেবে পার্লামেন্টে আবির্ভূত হবেন এবং সরকারকে প্রকৃত জবাবদিহিমূলক মানে একটা পরিস্থিতিতে বাধ্য করবে। এবং সেটা করলে দেশের জন্য ভালো, বিরোধী দলের জন্য ভালো, ইভেন সরকারের জন্য ভালো, জনগণের জন্য ভালো। আমরা সেটা প্রত্যাশা করি। এই বক্তব্য রেখে আমার বক্তব্য আমি শেষ জি করছি এবং আপনার